উনি মনে মনে ভাবতো যে উনি খুব বুঝদার মানুষ, উনি অনেক বুঝে, আসলে কিন্তু তা না। উনি কিছুটা মূর্খ কিসিমের মানুষ ছিল আর কি, এতটা বুঝতো না, কিন্তু ভালো ছিল, মানুষ ভালো ছিল। তো আমার হাজবেন্ড আমাকে ফোন দিল যে কি হয়েছে, তখন আমি বললাম যে না, আমি এখানেই থাকবো, এখানে ডেলিভারি হবে, সবকিছু হবে, আমি ওখানে যাব না। তখন সে বলল আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছা, সমস্যা নেই। ওইদিকে আব্বু ফোন দিতেছে, আমাকে বুঝাইতে লাগলো যে চলে যাও। আমি বললাম না, আমি যাব না, আমি এখানেই থাকবো, এখানেই সবকিছু হবে। আমার যা আমার মাকে বলে দেয় যে মা, ওই আপনি সময় মতো চলে আসেন তাহলেই হবে। তো ডাক্তার আমাকে বলছিল যে আমার ডেলিভারির যে ডেট, তার ঠিক 1 মাস আগেই ওনারা আমার সিজার করে ফেলবে, কারণ আমার অনেক জটিলতা ছিল আর তারা অনেক বেশি ভয় পাচ্ছিল আমাকে নিয়ে। 2 দিন পর পর স্যালাইন, ইনজেকশন, হাসপাতালে ভর্তি হওয়া, এগুলো তো লেগেই ছিল। তারপর আমার যা আমাকে বলতো যে না, ব্যথা না উঠলে শুধু শুধু গিয়ে লাভ কি, ওরা তো বসেই আছে সিজার করানোর জন্য, কিন্তু এটা তো ঠিক না, আগে ব্যথা উঠবে তারপর গিয়ে তুমি হাসপাতালে যাবে। তো আমার মা বোনেরা ফোন দিয়ে প্রায় বলতো যে তুই চলে আয়, তোকে হাসপাতালে ভর্তি করানো হবে, ওখানে থাকলে তোকে আমরা কেউ নাই, কে দেখবে, কে কি করবে। মানে আমি একটু বেশি বুঝতাম তো, আর প্রচুর ঘাড়তেরা ছিলাম। তো আমার সময় মতোই ব্যথা উঠলো। ব্যথা উঠার পরে আমাকে নরসিংদীর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলো। এরপর সিজার করে আমার একটা মেয়ে বাবু হলো। তো সিজারের পরে আমার মারাত্মক খিচুনি উঠে। খিচুনি তো কম বেশি সবারই উঠে সিজারের পরে, কিন্তু আমার 10 গুণ বেশি হলো। তারপরে আমার প্রচুর ব্লিডিং হচ্ছিল, মানে রক্ত, এমনিতেই তো শরীরে রক্ত কম, কিন্তু তার উপরে আরো ব্লিডিং হচ্ছিল অতিরিক্ত, যেটা কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছিল না। আমি বাসায় চলে এলাম। বাসায় আসার পরে আমার কোনোভাবেই রক্ত যাওয়াটা বন্ধ হচ্ছিল না, মানে নর্মাল মানুষের যেরকম রক্ত যায় তার চেয়ে অনেক গুণ বেশি যাচ্ছিল। এরপর থেকে গল্পের যে বাকি অংশটা আছে সেটা লিখে পাঠিয়েছে হচ্ছে গল্পের আপুটার বড় বোন, আমার কাছে লিখে পাঠায়নি। গল্পটা লিখে পাঠানো হয়েছে বাঙালি রান্নাঘর আপুটার পেজে। আমি সেখান থেকেই আপনাদেরকে বলে শোনাচ্ছি। আমার বাচ্চার পড়াশোনা, পরীক্ষা, ব্যস্ততা সব মিলিয়ে আমি যেতে পারিনি, উপস্থিত থাকতে পারিনি ওই সময়টাতে যখন আমার বোনের ডেলিভারি হয়। কিন্তু ডেলিভারির 10 দিন পরে যখন আমি আমার বোনের শ্বশুর বাড়িতে গেলাম, যাওয়ার পরে যখন আমি আমার বোনের মুখটা দেখলাম, সে শুকায়া এমন ভয়ঙ্কর অবস্থা, তার ঠোঁট দুইটা কালো হয়ে গেছে, চেহারাটা একদম ফ্যাকাশে হয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে, পুরো শরীরটা কেমন যেন অদ্ভুত সাদা হয়ে আছে, মানে একদম মরা মানুষের মতো। তো আমি যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, তোর এই অবস্থা কেন, তুই কি খাওয়া দাওয়া ঠিক মতো করিস না? তো ও আমাকে বললো যে আপু, আমার তো প্রচুর ব্লিডিং হচ্ছে, ডাক্তারকে বলছি, ডাক্তার বলছে এটা নর্মাল, এটা হতেই পারে, স্বাভাবিক, এটা সময় মতো গিয়ে বন্ধ হয়ে যাবে। তো আমি যখন ওয়াশরুমে গেলাম, দেখলাম ও দাঁড়িয়ে আছে, ওর ব্লাড ভাঙতেছে এমন ভাবে, আমার দেখা ভয় পেয়ে গেলাম আমি পুরো। আর তার যা আর শাশুড়ি বলতেছে যে বাচ্চা হওয়ার পরে এগুলা হওয়া নাকি নর্মাল, এরকম নাকি যাইতেই পারে, স্বাভাবিক, মানে আমরা তো আর বাচ্চা কাচ্চার মা হই নাই, আমরা তো আর জানি না। তো আমি প্রচন্ড রাগারাগি করতেছি, আমি মাকে বলতেছি যে তুমি কেমনে পারলা, তুমি, ও বলছে বইলাই কি তুমি বইসা থাকবা, তোমার আশা কি উচিত ছিল না, তোমার তো উচিত ছিল কি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, সবকিছু দেখভাল করা, তুমি কেমনে পারলা? তো আমি বলে উঠলাম যে ঠিক আছে, ওকে আমরা সকালেই ঢাকায় নিয়ে যাব, ঢাকার বড় হাসপাতালে ওকে ইমার্জেন্সি ভাবেই দেখাবো। সকাল আর হইতে পারে নাই, সন্ধ্যাবেলায় আমার বোনের এত মানে খিচুনি উঠছে, দাঁতের সাথে দাঁত লেগে যাইতেছে, খুবই খারাপ অবস্থা। তো আমি তার বাচ্চাটাকে তার শাশুড়ি আর জায়ের কাছে দিয়ে আমি আমার হাজবেন্ড ওকে নিয়ে সোজা রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকা মেডিকেলে যাওয়ার পরে ওনারা দেখে বলতেছে রোগীর কন্ডিশন তো খুবই খারাপ, শরীরে 1 ফোঁটা রক্ত নাই, ওনাকে তো আইসিইউতে রাখতে হবে। তো সেখানে আইসিইউ তো খালি ছিল না, রাত 12টা নাগাদ একটা বেড খালি হয়। তার আগ পর্যন্ত তাকে স্যালাইন আর ব্লাড দেওয়া হয়েছিল। তো যখন আমার বোনটাকে আইসিইউর ভেতরে ঢুকানো হচ্ছিল, আমি খেয়াল করলাম ওর 2 চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। আমি ওই সময়টাতেই শেষবারের মতো তাকে দেখলাম। তো ভোর 5টার সময় একজন নার্স এসে বলতেছে যে আপনাদের রোগী তো মারা গেছে। আমার মা ওর বাচ্চাটাকে নিয়ে বাসায় ছিল, আর আমি আর আমার হাজবেন্ড ছিলাম ওর সাথে, সাথে ওর দেবরটাও ছিল। আর ওর হাজবেন্ড আর ভাসুর তো দেশের বাইরে থাকে। তো প্রচুর কান্নাকাটি করে ওইখান থেকে লাশটা সোজা আমার বাবার বাড়িতে নিয়ে আসি। তো আসার পরে যখন মসজিদের মাইকে অ্যানাউন্স করা হলো যে অমুকের মেয়ে মারা গেছে, তখন রবিন আসে। সে আসার পরে এসে আমার বোনের পায়ের কাছে বসে পা দুইটা জড়িয়ে ধরে চিৎকার করে হাউমাউ করে কান্না করতে করতে একটা কথাই বলতেছিল যে তোমাকে বিয়ে করলে আজকে তোমার এই অবস্থা হতো না, আজকে তোমার মায়ের জন্য তোমার এই অবস্থা, আমি হয়তো তোমাকে অভিশাপ দিছি যার কারণে তুমি এইভাবে চলে গেল আমাকে ছেড়ে। তো ওর চিৎকারে এলাকার মানুষ জেনে গেল যে ওর সাথে আমার বোনের বিয়ে হবার কথা ছিল, আর আমার মা তার সাথে অন্যায় করছে। ও আমার বোনকে ভালোবাসতো। এরপর আমার বোনকে মাটি দেওয়া হলো। বোনের যে মেয়েটা আছে তাকে নিয়ে আমরা চলে এলাম। তবে আসার আগে আমার বোনের যা, শাশুড়ি, এদেরকে অনেক কথা শুনাইছি, ওদের সাথে প্রচন্ড ঝগড়া করছি যে আজকে আপনাদের অবহেলার কারণে, আপনাদের এই অতিরিক্ত বুঝদারির কারণে আমার বোনটা এইভাবে চলে গেল। আমার মাকেও প্রচন্ড গালাগালি করলাম সবার সামনেই। আর আমার বোনকে যেহেতু আমাদের এলাকাতে কবর দেওয়া হয়েছে, রবিনকে প্রায় অনেকেই দেখে। রবিন ওর কবরের সামনে গিয়েই দাঁড়িয়ে থাকে, কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচুর কান্না করে বেচারা। তারপর ওর হাজবেন্ড দেশে আসে। আসার পরে
একবারের মতো কবর জিয়ারত করেই সে চলে যায়। সে যতদিন দেশে থাকছে তার মধ্যে একদিন মাত্র জিয়ারত করতে দেখলাম। কিন্তু রবিন জোকে আসলেই কতটা ভালোবাসছে এটা আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ জানে। অথচ রবিনের একটা ছেলে আছে, ওর বউ আছে, ওর বউ আমার বোনের সম্পর্কে সবই জানে। এখন যেহেতু দুনিয়াতে নাই, বেচারি কি আর বলবে। তো এই ছিল আজকের গল্প। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর আপুটার জন্য সবাই মন থেকে অনেক 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 দোয়া করবেন। আমিও করি। আল্লাহ হাফেজ।